হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গতকাল থেকে অর্থাৎ 3 মার্চ থেকে আমরা শুরু করেছি পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন, যেখানে আমরা কি করছি, প্রত্যেকদিন 100 করে প্রশ্নোত্তর আলোচনা করছি। প্রত্যেকদিন 100 করে প্রশ্নোত্তর আলোচনা করছি এবং তোমাদের এই এখান থেকেই পরীক্ষা পর্যন্ত প্রায় আমি 12-1300 প্রশ্ন তোমাদের করাবো। কারেন্ট অ্যাফেয়ার্সের স্পেশাল 2-3টে সেশন থাকবে। তো এই 12-1300 প্রশ্নের মধ্যে আমি তোমাদের 35টা কমন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল রিভিশন ক্লাস। প্রত্যেকে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে অবশ্যই রিভিশন হবে, আর যারা আগে থেকে প্রিপারেশন নাও নি তারা এই কয়েকটা জিকে করে যাও, এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে? চলো শুরু করবো আজকের ক্লাস। তার আগে প্রত্যেকদিন যেমন বলি, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, ক্লাস ভালো লাগলে লাইক করবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। চলো শুরু করা যাক, আজকের প্রথম প্রশ্নে যাওয়া যাক। কি আছে প্রথম প্রশ্ন, কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালের স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? পিএসসির পরীক্ষা মানেটা হচ্ছে কি, ডাব্লিউবিসিএস এ যে ধরনের ডাব্লিউবিসিএস প্রিলিমসে প্রশ্ন আসে বা মিসেলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন আসে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাতেও কিন্তু সেরকমই প্রশ্ন থাকবে, কিন্তু তার থেকে একটু লেভেলটা কম থাকবে। যেহেতু মাধ্যমিক পাস এটা পরীক্ষা, তাই লেভেলটা একটু কম থাকবে। আর প্রত্যেকটা সাবজেক্ট থেকেই জিকের প্রত্যেক জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে। হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্সের 3টে সাবজেক্ট, তারপর হচ্ছে পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সব জায়গা থেকে প্রশ্ন থাকবে। আমাদের সেটগুলো প্রত্যেকদিন সব জায়গা থেকে মিক্স করে আমরা তৈরি করেছি। চলো, কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালের স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? একটা পর্বত শ্রেণী রয়েছে, তার ভিন্ন ঢালে, এই ঢাল এবং এই ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। কারেক্ট আনসার কি হবে? আরাবল্লী। আরাবল্লী পর্বত শ্রেণী। এখন অনেক সময় প্রশ্ন আছে যে আরাবল্লী কি ধরনের পর্বত? তো আরাবল্লী হচ্ছে ক্ষয়জাত পর্বত, এবং ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত যদি বলা হয়, প্রশ্ন থাকে তখন কি হবে, ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। এখন একটা তোমাদের এখান থেকে একটা হোমওয়ার্ক দেব, বা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো, একটা উত্তর প্রত্যেকে কমেন্ট করবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, ঠিক আছে? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, প্রত্যেকে কমেন্ট করে দেবে। নেক্সট দেখব 2 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? নুন মাটি একটা জায়গার নাম, একটা স্থানের নাম। তো নিম্নের কোনটি নুন মাটিতে অবস্থিত বলতে হবে। সরকারি খনিজ তেল শোধনাগার রয়েছে, নাকি বেসরকারি কয়লা খনি রয়েছে, নাকি বেসরকারি তেল শোধনাগার, নাকি সরকারি কয়লা খনি, কি রয়েছে? সাউন্ডের প্রবলেম হবে একটু, বাইরে আমাদের প্রচুর সাউন্ডের প্রবলেম হয়, ঠিক আছে? একটু ম্যানেজ করে নিও সাউন্ডের সমস্যা। নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? কারেক্ট আনসার হবে কি, নুন মাটিটা বিখ্যাত হচ্ছে কেন? সরকারি খনিজ তেল শোধনাগারের জন্য নুন মাটি বিখ্যাত, ঠিক আছে? সরকারি খনিজ তেল শোধনাগারের জন্য নুন মাটি বিখ্যাত। নেক্সট প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করা হয়? প্রথম সেট যখন করিয়েছিলাম সেখানে বলছে অনেকে, আমি কমেন্টে দেখলাম যে কয়েকটা পাতি কোশ্চেন নাকি আমি করিয়েছি, বা ইজি কোশ্চেন নাকি করিয়েছি আমি। তো দেখো তোমাদের বলে রাখছি, তোমাদের যে 50টা প্রশ্ন থাকবে তার মধ্যে 10টা প্রশ্ন কিন্তু পাতি প্রশ্নই থাকবে, ঠিক আছে? তো তার মধ্যে 30টা প্রশ্ন একটু হাই লেভেলের থাকবে, সরি, 10টা প্রশ্ন ইজি থাকবে, 20টা প্রশ্ন মডারেট থাকবে, আর 10টা প্রশ্ন হার্ড থাকবে। আর এমন মধ্যে 5টা প্রশ্ন এমনই থাকবে যে হয়তো কেউই উত্তর করতে পারবে না, এমন 4-5টা। এইরকম ভাবেই কিন্তু লেভেল ভাগ করা থাকবে। পাতি প্রশ্ন আসবে না এমন কোনো মানে নেই, সব ধরনের প্রশ্নই আসবে। কাজগুলো দেখতে থাকো, এখান থেকে যদি প্রশ্ন না পাও তখন আমাকে বলবে। নিচের কোনটি নুন মাটিতে অবস্থিত? সরকারি খনিজ তেল শোধনাগার উত্তর হয়ে গেল। ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করা হয়? কি হবে কারেক্ট আনসার? পাঞ্জাব। পাঞ্জাবে সর্বাধিক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহার করা। 4 নম্বর প্রশ্ন দেখবো আমরা, বেশি ডিটেলসে যাব না কারণ এগুলো হচ্ছে রিভিশন ক্লাস, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটা শেষ করব। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অনেক সময় প্রশ্ন আসে যে নারোরাটা কি, নারোরা কি, তখন বলতে হবে এটা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অনেক সময় প্রশ্ন আসে যে নিম্নের কোনটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তখন নারোরা অপশন থাকলে বলতে হবে। এই নারোরা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে রয়েছে, উত্তরপ্রদেশ।
5 নম্বর প্রশ্ন দেখব, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা? ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত, এখনো পর্যন্ত ভারতে কতবার আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? কি হবে সঠিক উত্তর? অর্থাৎ ভারতে এখনো পর্যন্ত মোট 3 বার আপাতকালীন অবস্থা জারি করা হয়, মোট 3 বার। হয় দেখব, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে কি? রাজ্য যে বিধানসভা তারা কি পাস করতে পারে? কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট, নাকি রাজ্য সরকারের বার্ষিক বাজেট, সংবিধান সংশোধন, উপরের কোনোটি নয়। সহজ প্রশ্ন, একটু বুঝলেই উত্তর করতে পারবে প্রত্যেকে। তো দেখো, কেন্দ্রীয় সরকারের বাজেট তো পেশ করতে পারবে না, এটা হবে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। রাজ্য বিধানসভাগুলো রাজ্য সরকারের বার্ষিক বাজেটটা পেশ করতে পারবে। 7 নম্বর প্রশ্নে যাব আমরা, কোন সালে পশ্চিমবঙ্গ বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। ভারতের বর্তমান রাজ্যগুলির মধ্যে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, বাকি রাজ্যগুলোতে কিন্তু বিধান পরিষদ নেই। তো পশ্চিমবঙ্গের আগে বিধান পরিষদ ছিল, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে আর বিধান পরিষদ নেই। ঠিক আছে, তো কত সালে বিধান পরিষদ বিলোপ করা হয়েছিল সেটা বলতে হবে। কারেক্ট আনসার হচ্ছে 1969 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলোপ করে দেওয়া হয়, 1969 সালে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে? দেখো, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। বাকি অন্যান্য রাজ্যে আর বিধান পরিষদ কোথাও নেই কিন্তু। 8 হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন কে? হবে কোন সুপ্রিম কোর্টের, মানে সুপ্রিম কোর্টের কোন বিচারপতি? সুপ্রিম কোর্টের কোন বিচারপতি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন আর অস্থায়ী পদে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন, কে? কে হবে? কারেক্ট আনসার হচ্ছে মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এবং উনাকে সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছিল কিছুদিনের জন্য, মোহাম্মদ হিদায়তুল্লাহ। 9 দেখো, বর্তমানে ভারতের সংবিধানে মোট কতগুলো স্বীকৃত ভাষা রয়েছে? ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলো স্বীকৃত ভাষা? বর্তমানে ভারতের সংবিধানে মোট 22টি স্বীকৃত ভাষা আছে। কতগুলো স্বীকৃত ভাষা আছে? 22টি স্বীকৃত ভাষা আছে। আর অনেক সময় প্রশ্ন আছে যে ভারতের যে স্বীকৃত ভাষাগুলো, এই ভাষাগুলো কোন শিডিউলে আছে? তো 8ম শিডিউল, 8th শিডিউল বা 8ম শিডিউল বা 8ম তালিকায় ভারতের স্বীকৃত ভাষাগুলো আছে। 10 হচ্ছে, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? অতি সহজ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাও হয়তো অনেকের জানা নেই। উত্তর এমনও থাকতে পারে যে জানা নেই, সবার সব প্রশ্নের উত্তর জানা থাকে না। তো কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে? কারেক্ট আনসার হবে 1912 সালে। অনেক জায়গাতে হয়তো এটা 1911 দেখতে পাবে, কিন্তু কারেক্ট আনসার হচ্ছে 1912 সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানীকে স্থানান্তর করে দেওয়া হলো। নেক্সট দেখব, বর্তমানে ভারতের নীতি আয়োগের চেয়ারম্যান কে? এটা অতি ইজি একটা প্রশ্ন, অতি সহজ একটা প্রশ্ন। বর্তমানে ভারতের নীতি আয়োগের চেয়ারম্যান কে? গতকাল ক্লাস করাতে গিয়েই বলেছিলাম আমি যে 1950 সালে তৈরি হওয়া প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশনকে 2015 সালের 1 জানুয়ারি ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে। এই নীতির পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় কে থাকবেন? সবসময় চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী। ঠিক আছে। 12 দেখো, ঘূর্ণিঝড় বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করতে ভারত কোন অপারেশন চালু করেছে? কিছুদিন আগেই মায়ানমারে ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করার জন্য ভারত কোন ঘূর্ণিঝড় চালু করেছে? ভারত কোন অপারেশন চালু করেছে? কারেক্ট আনসার কি হবে? ভারত যেটা চালু করেছে অপারেশন করুণা। কি নাম? অপারেশন। মায়ানমারকে সহায়তা করার জন্য ভারত চালু করেছে অপারেশন করুণা। 13 নম্বর প্রশ্ন দেখবো আমরা, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন?
প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছে? ঠিক আছে, প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ বিশ্বেশ্বরাইয়া এই বইটি লিখেছেন, প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। 14 নম্বর প্রশ্ন দেখব, কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কোন দেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল, বলতে হবে উত্তর। কারেক্ট আনসার কি হবে? 14 বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। নামটা যদি কারো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে সেই প্রধানমন্ত্রীর নাম কি ছিল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে মোটিভেশন পাবো তোমাদের জন্য, আরো বেশি ফুড এসআইয়ের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই। ফ্রান্সের জাতীয় প্রতীকের নাম? ফ্রান্সের জাতীয় প্রতীকের নাম? ফ্রান্সের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল। তো দেখো কয়েকটা দেশের জাতীয় প্রতীক, ঠিক আছে, এগুলো কিন্তু করে যেতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। কিছু দেশের রাজধানী, কিছু কিছু ইম্পর্টেন্ট দেশের মুদ্রা, এগুলো করতে হবে। 16 নম্বর দেখবো, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? ডাবলিন, মস্কো, স্টকহোম, ক্যানবেরা। দেখো ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী, মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, স্টকহোম হচ্ছে সুইডেনের রাজধানী। তাহলে আয়ারল্যান্ডের রাজধানী কি হবে? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। ঠিক আছে, ডাবলিন, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 17 হচ্ছে হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? হাওয়া মহল হচ্ছে রাজস্থানের রাজধানী জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুরেই অবস্থিত এই হাওয়া মহল। কারেক্ট আনসার হবে জয়পুর। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাব 17 নম্বর প্রশ্ন কি আছে দেখব। সম্প্রতি কোন দেশের গ্রেট গ্র্যান্ডফাদার নামক 5000 বছরের পুরনো গাছটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গাছের স্বীকৃতি পেয়েছে? গাছটার নাম কি দেওয়া হয়েছে? গ্রেট গ্র্যান্ডফাদার। একটা গাছ, যে গাছটাকে মনে করা হচ্ছে যে এটা 5000 বছরের পুরনো গাছ, তো এটা কোন দেশের গাছ বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এটা চিলিতে পাওয়া গিয়েছে একটা গাছ, যেটাকে দেখা হলো যে এটা প্রায় 5000 ইয়ার আগের গাছ, আর নাম দেওয়া হয়েছে গ্রেট গ্র্যান্ডফাদার। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ। 15 পরবর্তী প্রশ্ন দেখো, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কয়েকদিন আগেই এসএসসি জিডির পরীক্ষাতেও এই প্রশ্নটা দিয়েছিল। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে বাঁশি। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বাঁশি বাদক। পান্নালাল ঘোষ হচ্ছেন বাঁশি বাদক। 20 নম্বর প্রশ্নে যাব আমরা, কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়? কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয়? বিশ্ব পর্যটন দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হচ্ছে? 2 অক্টোবর। অপশন বি তে যেটা আছে এটা মহাত্মা গান্ধীর জন্মদিন। 2 অক্টোবর নয়, বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। কোন দিনটি? 27শে সেপ্টেম্বর। দেখো 5 অক্টোবর হচ্ছে ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস। 5 সেপ্টেম্বর হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তো কয়েকটা ইম্পর্টেন্ট ডেট আমাদের জানতে হবে, যেমন 11ই জুলাই হচ্ছে মানে জনসংখ্যা দিবস, এভাবে 5 জুন পরিবেশ দিবস, এগুলো কিছু কিছু জেনে রাখতে হবে। তাহলে অপশন ডি কারেক্ট আনসার হলো। নেক্সট দেখো 25শে জানুয়ারি যেমন হচ্ছে জাতীয় ভোটার দিবস, ঠিক আছে। 21 দেখো, নিম্নের কে 1895 সালে এক্স রে আবিষ্কার করেন? নিম্নের কে 1895 সালে কি আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন। কে আবিষ্কার করেছিলেন এক্স রে 1895 সালে? যেমন 28শে ফেব্রুয়ারি দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়।
7 এপ্রিল দিনটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্বাস্থ্য দিবস, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা। ইম্পর্টেন্ট কিছু ডেট মনে রাখতে হবে, জাতীয় এবং আন্তর্জাতিক। 1895 সালে এক্স রে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্টিজেন। বিজ্ঞানী রন্টিজেন একটা নতুন রশ্মি আবিষ্কার করেছিলেন, তো তিনি খুঁজে পাচ্ছিলেন না সেই রশ্মির কি নাম দেবেন, তখন তিনি এই এক্স নামটা দিয়েছিলেন, এক্স রে। ঠিক আছে, দেখো 22 নম্বর প্রশ্ন কি আছে, ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? মাঝে মধ্যেই তোমাদের মোবাইল ফোনের মেসেজ দেখতে পাবে ট্রাই থেকে মেসেজ আসে, ট্রাই থেকে মেসেজ করা হয়, মাঝে মধ্যেই দেখতে পাবে আছে তো। এটা হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে টেলিকম সম্পর্কিত সমস্ত মানে সুরক্ষার বিষয়গুলো আমাদের জানিয়ে দেওয়ার জন্য তারা মাঝে মধ্যে আমাদের মেসেজ, নতুন কিছু ব্যাপার হলেই জানিয়ে দেয় প্রত্যেককে। ট্রাই এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলতে হবে, কারেক্ট আনসার হবে আমাদের রাজধানী নিউ দিল্লিতে। সহজ প্রশ্ন ছিল, নেক্সট চলে যাবো 23। নিম্নের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন? 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল 1930, 31, 32 এর মধ্যে, সেই সময়টাতে। তো প্রথম গোলটেবিল বৈঠকে কে যোগদান করেছিলেন নিম্নের মধ্যে? প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন আবুল কালাম আজাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট, অপশন সি, 23 এর অপশন সি। নেক্সট দেখো, লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন, লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার কি হবে? ঋষি অরবিন্দ ঘোষ এই লাইফ ডিভাইন বইটি লিখেছেন, ঋষি অরবিন্দ ঘোষ। নেক্সট 25 নম্বর প্রশ্নটা দেখো, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? আমাদের যে স্বদেশী আন্দোলন হয়েছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? কারেক্ট আনসার হবে সে সময় স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন লিয়াকত হোসেন। চলো নেক্সট চলে যাব 26 নম্বর প্রশ্নে। আমাদের 100টি প্রশ্ন আছে, মন দিয়ে দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না, লাস্ট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন দেখো, বেশি সময় নেব না, ঠিক আছে? তাহলে রিভিশন হবে ভালো এর থেকে তোমাদের। 26, কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? এক্ষুনি তোমাদের বললাম জাতীয় বিজ্ঞান দিবস কোন দিনটি পালন করা হয়, 28শে ফেব্রুয়ারি প্রত্যেক বছর জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়, অপশন বি। চলে যাবো পরবর্তী, এনিমোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? 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 কারেক্ট আনসার হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বায়ু চাপ মাপক যন্ত্র। এনিমোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? এনিমোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম। সরি, ভুল বললাম মনে হচ্ছে, একবার প্রত্যেকটা অপশন একবার চেক করে নিচ্ছি, কারণ মনে হচ্ছে ভুল বললাম। বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র, বায়ুর সরি চাপ মাপক তো হবেই না, গন্ডগোল করে ফেলেছি। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র, এটাও হবে না, ফেথোমিটার হবে। রোগের গভীরতা মাপক যন্ত্র হবে না, এটা হবে বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র, বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্র। অপশন এ ইজ দ্য কারেক্ট। বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্রের নাম হচ্ছে এনিমোমিটার। 27 অপশন এ। 29 চলে যাব, 28 নাম্বার, উস্তাদ বিন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? উস্তাদ বিন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? তবলা নাকি সেতার, হারমোনিয়াম নাকি সারাঙ্গি? কোনটা কারেক্ট আনসার? সারেঙ্গি বা সারাঙ্গি। ওস্তাদ বিন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তারা সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, ডি ইজ দ্য কারেক্ট। 29, পঙ্গল কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসবের নাম? পঙ্গল, পঙ্গল কোন রাজ্যের জনপ্রিয়? দেখো পঙ্গল কিন্তু দক্ষিণ ভারতের 2-3টে রাজ্যে পঙ্গল উৎসবটা হয়ে থাকে, তোমাকে বুঝে উত্তর করতে হবে। কারেক্ট আনসার কি হবে? পঙ্গল হচ্ছে এখানে কারেক্ট আনসার যেটা তামিলনাড়ু। কেরালাতেও কিন্তু পঙ্গল উৎসবটা হয়ে থাকে, কেরালা এখানে যদি অপশন থাকতো সেটাও কিন্তু চান্স ছিল। এই যে উত্তর এইগুলো তো হবেই না, কনফিউশন তোমার মধ্যে হবে কোথায়, তখন তামিলনাড়ু এবং কর্ণাটক। তামিলনাড়ু কারেক্ট আনসার হবে। কেরালা যদি থাকতো তাহলে কিন্তু কেরালার কিছু কিছু অংশেও পঙ্গল উৎসব হয়ে থাকে, অপশন সি হলো। নেক্সট দেখবো 30 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদী নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত? মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাই কোন ধ্রুপদী নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত?
মৃণালিনী সারাভাই হচ্ছে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম হচ্ছে ভারতের একটি ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য। ভারতনাট্যম যেমন হচ্ছে তামিলনাড়ু, তেমনি ধ্রুপদী নৃত্যগুলো তোমাদের বলে দিচ্ছি কোনটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত। তারপর রয়েছে আমাদের কথাকলি হচ্ছে কেরালা। তারপর হচ্ছে মোহিনীয়াট্টম, সেটাও হচ্ছে তোমাদের কেরালা। তারপর হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। তারপর হচ্ছে ওড়িশি হচ্ছে ওড়িশা। তারপর হচ্ছে মণিপুরি হচ্ছে মণিপুর। তারপর হচ্ছে কত্থকটা হচ্ছে উত্তর ভারতের। 8 নম্বরে হচ্ছে সাত্রিয়া হচ্ছে আসামের। তো এই 8টি ধ্রুপদী ডান্স মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। 31 নম্বর দেখবো, মাদুরাই শহরটি কোন রাজ্যে অবস্থিত? মাদুরাই কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে মাদুরাই হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, একটা বিখ্যাত তীর্থস্থান বলা যাবে মাদুরাই, এটা তামিলনাড়ুতে অবস্থিত। 32 হচ্ছে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম। কি? তো রঞ্জয় গগৈ নেই, রঘুরাম রাজন, জাস্টিস দীপক মিশ্র হবে না, DY চন্দ্রচূড়। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হচ্ছে DY চন্দ্রচূড়। চিফ ইলেকশন কমিশনার যদি বলা হয় তখন হবে রাজীব কুমার। তারপর হচ্ছে আমাদের যদি বলা হয় যে গভর্নর কে আছেন তখন হবে শক্তিকান্ত দাস, গভর্নর আছেন। 33 দেখবো, কোন শহরটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? অতি সহজ একটা প্রশ্ন, উত্তর বলো প্রত্যেকে। কি হবে? কোন শহরটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কি হবে কারেক্ট আনসার? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলবো? কোয়েম্বাটুর, কোচিন, মুসৌরি, তিরুচিরাপল্লী। মুসৌরিটা দক্ষিণ ভারতে নেই। কারেক্ট আনসার হচ্ছে কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তোমরা কিন্তু হিসেব করতে থাকো কার কতগুলো হচ্ছে, লাস্ট পর্যন্ত দেখে আমাকে একবার কমেন্ট করে জানাবে যে স্যার আমি এতগুলো ঠিক করতে পেরেছি। 34 নিম্নের কোনটি প্রোটোজোয়া নয়? প্রোটোজোয়া নিম্নের কোনটি নয় বলতে হবে। হাইড্রা, ইউগ্লিনা, এমিবা, প্যারামিশিয়াম। কোনটি প্রোটোজোয়া নয়? কি হবে কারেক্ট আনসার? হাইড্রা ইজ দ্য কারেক্ট আনসার। হাইড্রা অপশন এতে যেটা আছে, হাইড্রা কিন্তু প্রোটোজোয়া নয়। বাকি এগুলো যেগুলো দেখতে পাচ্ছ, ইউগ্লিনা, এমিবা, প্যারামিশিয়াম, এগুলো সবই হচ্ছে প্রোটোজোয়া। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রোটিনের শনাক্তকরণের পরীক্ষা হলো কি? মলিসের পরীক্ষা, বিউরেট পরীক্ষা, ডিএনপি পরীক্ষা, বেনডিক্টের পরীক্ষা। প্রোটিনকে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়ে থাকে? প্রোটিনকে কোন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়ে থাকে? কারেক্ট কি হবে? বিউরেট পরীক্ষা। প্রোটিনকে শনাক্ত করার একটা পরীক্ষা হচ্ছে বিউরেট পরীক্ষা। ঠিক আছে। 36 দেখো, নিম্নের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? সহজ প্রশ্ন, উত্তর প্রত্যেকের কাছে। আশা করছি যে প্রত্যেকে উত্তরটা জানো। বলো উত্তর কি হবে? কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? কি হবে উত্তর? পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অপশন সি। 35 নাম্বার দেখবো আমরা, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসের মিশ্রণকে কি বলে? নাইট্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেনের সঙ্গে যদি কার্বন মনোক্সাইডকে মিক্স করে দেওয়া হয় তখন সেটাকে কি বলবো? ওয়াটার গ্যাস, কুল গ্যাস, প্রডিউসার গ্যাস, প্রাকৃতিক গ্যাস। কি বলবো তাকে? নাইট্রোজেনের সঙ্গে যখন কার্বন মনোক্সাইডকে মিক্স করে দেবো তখন সেটাকে আমরা বলবো প্রডিউসার গ্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট। 38 নাম্বার প্রশ্নটা দেখবো, খুব নিম্ন তাপমাত্রার বিজ্ঞানকে কি বলা হয়? এপিটাজেনিক্স, ক্রায়োজেনিক্স, হিউম্যাক্সাইন্স, ভোল্টিসাইন্স। কি বলবো? খুব নিম্ন তাপমাত্রার বিজ্ঞানকে কি বলবো? খুব নিম্ন তাপমাত্রার বিজ্ঞানকে, অর্থাৎ খুব নিম্ন মাইনাস, ধরো -200 ডিগ্রি 500 ডিগ্রি তাপমাত্রার যে বিজ্ঞান, সেই তাপমাত্রা -300 ডিগ্রি -400 ডিগ্রি তাপমাত্রায় যে গবেষণাগুলো করা হয় সেই সব খুব নিম্ন তাপমাত্রার বিজ্ঞানকে বলা হয় কি? বলা হয় ক্রায়োজেনিক্স। অর্থাৎ মাইনাস টেম্পারেচার, -10 ডিগ্রি, 20 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি হতে পারে, তাকে বলবো কি আমরা? ক্রায়োজেনিক্স। 39 দেখো, 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? হয়তো এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে, কারণ এই প্রশ্নটা এসছে, এর আগে এসেছে পরীক্ষাটা বিভিন্ন সময়, তাই রেখেছি প্রশ্নটা।
বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে যে এই ধরনের প্রশ্নও কিন্তু দেয়। তো এই ধরনের প্রশ্ন যদি উত্তর করতে না পারো তখন কিন্তু একটা প্রশ্ন নিয়ে পড়ে থেকে লাভ নেই, অন্য প্রশ্নগুলো দেখবে, কারণ 50টা প্রশ্ন থাকবে। 50টা প্রশ্নের মধ্যে তোমাকে করে আসতে হবে। সর্দার বল্লভভাই প্যাটেল নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি, জওহরলাল নেহরু, কে ছিলেন বলতে হবে। কে ছিলেন তাহলে? অপশন বি, শ্যামাপ্রসাদ মুখার্জি। 1948 সালে ভারতের শিল্পমন্ত্রী কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি 1948 সালে। 40 হচ্ছে, দেখো ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? একটু আগে আমরা কি বললাম, কোন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ হিদায়তুল্লাহ। কিন্তু এখানে বলছে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? কে রাষ্ট্রপতি থাকতে থাকতে মারা গিয়েছে? কে মারা গিয়েছিলেন? অপশন ডি, জ্ঞানী জৈল সিং। জ্ঞানী জৈল সিং, ভুল বললাম ভুল। জ্ঞানী জৈল সিং হবে না, এটার উত্তর হয়ে যাবে তোমাদের ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন মারা গিয়েছিলেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন তখন। ঠিক আছে, কারেক্ট, এটা আমি কারেক্ট করে দিলাম। 41 হচ্ছে, উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? দেখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি সবারই কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। শুধু রাজ্যসভার সদস্য যারা থাকেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ থাকে 6 বছর। 42 হচ্ছে, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ? কত বছরের নিচে যাদের বয়স তারাকে কারখানার কাজে লাগানো যাবে না, এটা ভারতের নিয়ম আছে। কত বছর? 14 বছরের নিচে কাউকে কাজে ঢোকানো যাবে না। নিম্নের কোনটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? বলতে হবে কোনটি হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, জিম কর্বেট বায়োস্ফিয়ার রিজার্ভ, কানহা বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? কোনটি হবে? নীলগিরি বায়োস্ফিয়ার। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের সবচেয়ে প্রথম বায়োস্ফিয়ার নীলগিরি। 44 দেখবো আমরা, যদি ন্যাশনাল পার্ক বলা হয় তখন জিম কর্বেট হতে পারে, কিন্তু এখানে বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ। 44, জিপসাম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান? কোন রাজ্য কি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এগুলো জানতে হবে। যেমন সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করছে, বা বস্ত্র উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করছে, কয়লাতে হচ্ছে ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এগুলো। তারপর হচ্ছে তোমাদের সয়াবিন উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। দুধ উৎপাদনে কোন রাজ্য? কিছু কিছু এগুলো জেনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। কারেক্ট আনসার কি হবে? জিপসাম উৎপাদনে রাজস্থান প্রথম স্থান অধিকার করে। রাজস্থান। 44-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 45 দেখো, নিম্নের কোন নদ বা নদীর কোনো শাখা নদী নেই? আমি তোমাদের কি বলেছি আগের ক্লাসেই, যে শাখা নদী নেই যাদের, তারাকে আমি কি বলবো? নদ বলবো। যাদের শাখা নদী নেই তাদেরকে বলবো নদ। তাহলে মহানদী, এটা তো প্রথমেই বাদ। ভাগীরথী, এটাও বাদ যাবে। কৃষ্ণা, এটাও নদী। এগুলো সবই হচ্ছে নদী, কিন্তু ব্রহ্মপুত্র হচ্ছে নদ। আমরা ব্রহ্মপুত্র যখন লিখি তখন পাশে কি লিখি? নদ। মানে ব্রহ্মপুত্রের কোন রকমের শাখা নদী নেই, উপনদী থাকতে পারে, শাখা নদী নেই। তাহলে কারেক্ট আনসার কি হবে? অপশন ডি। 46 হচ্ছে, পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো কি? পৃথিবী আর নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? বলতে হবে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে। উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে। কারেক্ট আনসার কি হবে? পশ্চিম থেকে পূর্বে। অর্থাৎ এই দিকে পশ্চিম, এইভাবে আবর্তন করে। পশ্চিম দিক থেকে পূর্বে পৃথিবী আবর্তন করে, সেই জন্যই সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, তার উল্টোটা আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে দেখো 47, সিন্ধু সভ্যতার অন্তর্গত কালিবঙ্গান স্থানটি কত সালে আবিষ্কৃত? সিন্ধু সভ্যতায় যে আছে কালিবঙ্গান স্থানটি, সেটা কত সালে আবিষ্কৃত? কারেক্ট আনসার হবে 1953। 1953 সালে সিন্ধু সভ্যতার যে কালিবঙ্গান স্থানটি আবিষ্কৃত হয়েছে।
কত সালে? 1953। জৈনদের আদি গ্রন্থশাস্ত্র কল্পসূত্র কে রচনা করেন? জৈনদের আদি ধর্ম গ্রন্থশাস্ত্র কল্পসূত্র কে রচনা? জৈনদের যে আদি গ্রন্থশাস্ত্র কল্পসূত্র, এটা কে রচনা করেছিল? কারেক্ট আনসার হবে ভদ্রবাহু। সি ইজ দ্য কারেক্ট আনসার, ভদ্রবাহু এটা রচনা। 49 হচ্ছে 1576 সালের হলদিঘাটের যুদ্ধে নিম্নের কে মুঘলদের কাছে পরাজিত হয়? মুঘলদের কাছে কে পরাজিত হয়েছিল 1576 সালে হলদিঘাটের যুদ্ধে? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবরের মধ্যে নাকি? আকবরের সঙ্গে কার হয়েছিল? বরুণ লোধি হবে না, বৈরাম খাঁ, মানসিং রাকি, রানা প্রতাপ। হলদিঘাটি কা যুদ্ধ, রানা প্রতাপ পরাজিত হয়েছিল আকবরের কাছে। 50 হচ্ছে কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল? কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল? কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1781 সালে, বহুদিন আগে, আজ থেকে 250 বছর আগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা। কলকাতা থেকে মানে কলকাতাতে আজ থেকে 250 বছর আগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, 200-250 বছর আগে ইউনিভার্সিটি গুলো 1857 মানে হচ্ছে 170-80 বছর আগে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। সেই হিসেবে মানে জেলাগুলো এখান থেকে চিন্তা ভাবনা করো, তাহলে জেলাগুলো কত পিছিয়ে আছে। এখান থেকে জেলাগুলোকে প্রথম থেকে আগের থেকে অনেক পেছনে রাখাই হয়েছে। সেই জন্য জেলাগুলোতে দেখো এখন 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 ইউনিভার্সিটি গুলো তৈরি হচ্ছে। কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক বন দিবস হিসেবে পালন করা? আন্তর্জাতিক বন দিবস হিসেবে কোন দিনটি পালন করা? 21শে মার্চ দিনটিকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে। রবিশঙ্কর একজন সুবিখ্যাত কি ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন। ঠিক আছে, বিখ্যাত সেতার বাদক। নেক্সট চলে যাব 53 নম্বর প্রশ্ন কি আছে? বিখ্যাত পর্যটক নিকোলো কন্টি কোন দেশের লোক ছিলেন? এটা হয়তো গতকালও আমি করিয়েছি। আচ্ছা, গতকাল আমি যেটা করেছি সেটা ছিল মানুচি। মানুচি ইতালির লোক ছিলেন। এখন হচ্ছে নিকোলো কন্টি কোন দেশের লোক ছিলেন? এটাও হচ্ছে ইতালি। নিকোলো কন্টি কোন দেশের লোক ছিল? ইতালি। রাইডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার বা রেডার, এই রেডার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে এটা কাবাডি খেলার সঙ্গে যুক্ত। 55 হচ্ছে ভারতের কোন রাজ্যে ভগবান মহাবীর জাতীয় উদ্যান অবস্থিত? ভগবান মহাবীর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে অপশন সি, গোয়াতে। গোয়াতে ভগবান মহাবীর জাতীয় উদ্যানটা রয়েছে। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? অতি অতি সহজ প্রশ্ন, বল। আচ্ছা, এটার উত্তর আমি বলে দেবো না, এটার উত্তর তোমরা কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু বুঝবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমরা এতদূর ভিডিওটা দেখেছো বা এতদূর তোমরা ক্লাসটা দেখেছো। না কমেন্ট করলে কিন্তু, ঠিক আছে, কমেন্ট করবে প্লিজ, তোমরা কমেন্ট করবে। নেক্সট দেখো, নেক্সট দেখো 57 কত সালে প্রথম 4G পরিষেবা চালু হয়েছিল? বর্তমানে তো 5G চলছে, এখনো 5G কিন্তু অফিসিয়ালি চালু হয়নি। এটা এক্সপেরিমেন্টাল, এখনো কিন্তু পর্যবেক্ষণ চলছে 5G। 4Gটা কবে প্রথম চালু হলো? 4G কবে চালু হলো? মানে সারা বিশ্বের মধ্যে প্রথম 4G পরিষেবা চালু হয় 2006 সালে, যেখানে আমাদের ভারতে প্রায় 10 বছর পিছিয়ে 4Gর জন্য, 2015-16 সালের না 4G। ঠিক আছে, 57 অপশন ডি, 2006 সালে প্রথম 4G চালু হয়।
58 হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? জাহিরুদ্দিন, খুররম, মুসা খাঁ, আলমগীর বাদশাহ। কি নাম ছিল? কারেক্ট আনসার হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম ছিল খুররম। 58 বি ইজ দ্য কারেক্ট আনসার। 59 দেখব, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ভারতের যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হলো 1885 সালে, যেখানে সভাপতিত্ব করলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল হিন্দি করেছে। তো দ্বিতীয় যেটা হলো 1886 সালে, সেখানে সভাপতিত্ব কে করলেন বলতে হবে। সেখানে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। চলে যাবো পরবর্তী প্রশ্নে। নিম্নের মধ্যে কোন বিখ্যাত শাসক তুলুক বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন? তুলুক বংশের সঙ্গে সম্পর্কিত ছিল তুলুক ডাইনেস্টি। বিজয়নগর যে সাম্রাজ্য আছে, সেই বিজয়নগর যেটা আমরা বলি কর্ণাটকের, যেখানে হাম্পির বিষয়টা আমরা জানি, সেই বিজয়নগর সাম্রাজ্যে পরপর কয়েকটা বংশ রাজত্ব করেছিল, তার মধ্যে হচ্ছে একটা তুলুক বংশ। আর এই তুলুক বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তো তুলুক বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন কে? কৃষ্ণদেব রায়। 61 দেখবো, নালন্দা কোন ধর্মাবলম্বীদের জন্য একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল? নালন্দা কোন ধর্মাবলম্বীদের জন্য প্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল? নালন্দা ছিল বৌদ্ধ মঠ বা বৌদ্ধদের জন্য, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল। ঠিক আছে। 62 নম্বর প্রশ্নটা দেখবো আমরা। 1857 সালের মহাবিদ্রোহের কানপুর শহরের নেতা ছিল। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষায় প্রশ্ন থাকবে যে 1857 সালের যে মহাবিদ্রোহ, সেখানে দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? যেমন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। কানপুরে কে নেতৃত্ব দিলেন? ঝাঁসিতে যেমন লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিলেন। তারপর হচ্ছে মিরাট থেকে কে নেতৃত্ব দিলেন? এইরকম প্রশ্নগুলো কিন্তু থাকবে। তো কানপুর শহরের নেতা কে ছিলেন? কারেক্ট আনসার হবে বেগম নানা সাহেব। কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। 63 দেখো, স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, এই দুজন স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন। চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 64, 2011 সালের জনগণের ভারতের কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, 2011 সালের যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? দেখো, 2001 সালের জনগণনা 102 কোটি ছিল, তারপর সেটা বেড়ে হয়ে গেল 2011 সালে হয়ে গেল কত? 121 কোটি। তাহলে পার্সেন্টটা প্রায় 17%-এর মতো হচ্ছে। তো 17.64%, 17.64%। ঠিক আছে। 65 নম্বর প্রশ্নটা দেখো, কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছে? কত সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশনটা গঠন করা হয়েছে? কারেক্ট আনসার হচ্ছে 1956 সালে। কত সালে? 1956 সালে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠন। যে রাজ্যগুলোর পুনর্গঠন কমিশন, অর্থাৎ যে ভাষার ভিত্তিতে যে রাজ্য হবে তার জন্য যে কমিশন, সেটাই হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেসড বা ভাষার ভিত্তিতে তৈরি করা হয়েছিল 1956 সালে। আর 1956 সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গড়ে উঠেছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নিচের মধ্যে কে 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরি করেছিলেন? কে 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনের জন্য মৌলিক অধিকার সংক্রান্ত প্রস্তাবের খসড়াটা তৈরি করেছে? 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশন ছিল, সেখানে একটা প্রস্তাব পেশ করার ব্যাপার ছিল যে মৌলিক অধিকার। সেই খসড়াটা কে তৈরি করেছিলেন? উত্তর হয়ে যাচ্ছে, খসড়া তৈরি করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। কে করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। 17 নম্বর প্রশ্ন দেখবো আমরা, 67 নাম্বার। নিম্নের কে 1932 সালে সর্বভারতীয় হরিজন সংঘের প্রতিষ্ঠা করে? সহজ প্রশ্ন, আশা করি অনেকেই উত্তর করতে পারবে। সর্বভারতীয় হরিজন কথাটি যখনই আসবে, মনে রাখবে যে হরিজন কথাটি এলেই কিন্তু 90% চান্স আছে এটা মহাত্মা গান্ধী হওয়ার। সর্বভারতীয় হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? এম কে গান্ধী।
বা মোহনদাস করমচাঁদ গান্ধী। 68 কার আদেশ অনুসারে উপনিষদকে পার্সি ভাষায় রূপান্তর করা হয়েছিল? উপনিষদকে পার্সি ভাষায় রূপান্তরের জন্য কে বলেছে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার কি হচ্ছে এটার? দারা শিকো। দারা শিকো কে ছিলেন? শাহজাহানের পুত্র ছিল দারা শিকো, আর ঔরঙ্গজেবের ভাই ছিল দারা শিকো। ঔরঙ্গজেব, শাহজাহান, দারা শিকো সবাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল। অপশন ডি। 69 হচ্ছে নিম্নের মধ্যে কোন নদীটির ডেল্টা তৈরি করেনি? ডেল্টা নদী কোথায় তৈরি করে? যখন নদী কিন্তু সমুদ্রে মিশে যায় সেই জায়গাতে ডেল্টা তৈরি করে, এইভাবে ডেল্টা তৈরি করে। ঠিক আছে, তো কোন নদীটি ডেল্টা তৈরি করেনি? প্রথমেই হচ্ছে গঙ্গা, পৃথিবীর বৃহত্তম ডেল্টা তৈরি করেছে, বৃহত্তম বদ্বীপ, এটা তো হবেই না। গোদাবরী ডেল্টা তৈরি করেছে। তাহলে কোনটি ডেল্টা তৈরি করেনি? মহানদী ডেল্টা করেছে, তাপ্তি ডেল্টা করেনি। যে নদীগুলো দেখবে এই দিকে সব পতিত হয়েছে, এই দিকে পূর্ব দিকে, সেই নদীগুলো অনেকগুলো কিন্তু ডেল্টা করেছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে ডেল্টা করেছে, কিন্তু এই সাইডের নদীগুলোতে ডেল্টা নেই। তাহলে তাপ্তি, অপশন ডি ইজ দ্য কারেক্ট। 69 হচ্ছে নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? বঙ্গোপসাগর পতিত হয়নি, অর্থাৎ দেখো এইদিকে যে নদীগুলো বললাম, এদিকের নদীগুলো, এইগুলো হচ্ছে এদিকটা বঙ্গোপসাগর, এইগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে কোন কোন নদী? মহানদী, কাবেরী, গোদাবরী, এগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে, কিন্তু তাপ্তি বঙ্গোপসাগরে পতিত। আমি এক্ষুনি তোমাদের যে কেসটা বললাম, দুটোর ক্ষেত্রেই তাপ্তি উত্তর, দুটোর ক্ষেত্রেই তাপ্তি উত্তর। কি বললাম তোমাদের এক্ষুনি, যে এই দিকে যেগুলো বঙ্গোপসাগরে পড়েছে যে নদীগুলো, সেগুলো ডেল্টা কিন্তু করেছে, কিন্তু এই দিকে যেগুলো পড়েছে আরব সাগরে, সেগুলো ডেল্টা করেনি। তাহলে তাপ্তি কারেক্ট আনসার, এটা আরব সাগরে পতিত। 71 দেখো, কৃষ্ণা নদী নিম্নের কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কৃষ্ণা হচ্ছে দক্ষিণ ভারতের একটি নদী। মহারাষ্ট্র, কর্ণাটক, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, অপশন বি। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে কৃষ্ণা নদীটি গিয়েছে। 72 নম্বর দেখবো আমরা, নিম্নের কোন নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত? নাসিক। কৃষ্ণা, মান্ডভী, গোদাবরী নাকি তাপি? কোন নদীর তীরে নাসিক শহর অবস্থিত? তাপি নদীর তীরে। কোন নদী হচ্ছে? তাপি। তাপি নদীর তীরে এই নাসিক শহর অবস্থিত, অপশন ডি। 73 দেখো, ভারতীয় সংবিধানের 79তম সংশোধন নিম্নের কিসের সঙ্গে যুক্ত? গতকাল একটা প্রশ্ন ছিল, সেখানে একটা কারেকশন আমি তোমাদের সাথে করতে চাই। গতকাল বলেছিল যে রাষ্ট্রপতি নির্বাচন কোন আর্টিকেলে বলা হয়েছে, তো সেটা আমি ভুলবশত তোমাদের আর্টিকেল 76 বলেছিলাম, কিন্তু সেটার কারেক্ট আনসার হয়ে যাবে আর্টিকেল 5, আর্টিকেল 55। 55তম অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, আর আর্টিকেল 76 যেটা, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 73 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়। তো ভারতীয় সংবিধানের 79তম সংশোধনে নিম্নের কিসের সঙ্গে যুক্ত? রাজ্যসভা। কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি, এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিদের সংরক্ষণ। এসসি, এসটি, অ্যাংলো ইন্ডিয়ানদের যে সংরক্ষণের ব্যাপারটা আছে লোকসভা এবং রাজ্যসভায়, সেইটা কিন্তু 79তম সংশোধনের মাধ্যমে এটা বলা হয়েছে। 80 নম্বর প্রশ্ন 74 দেখবো, কোন রোগের গবেষণার জন্য চিকিৎসা বিদ্যায় প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? 6টি বিষয়ে প্রত্যেক বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান বা মেডিসিন হচ্ছে একটা বিষয়। তো কিসের জন্য প্রথম চিকিৎসা বিদ্যায় নোবেলটা দেওয়া হয়? এটা হচ্ছে ডিপথেরিয়া রোগের চিকিৎসার জন্য।
ডিপথেরিয়া রোগের চিকিৎসার আবিষ্কারের জন্য প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 75 দেখো, বিখ্যাত উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরটা অবস্থিত মধ্যপ্রদেশে। ডি ইজ দ্য। চলো নেক্সট দেখবো 76 নম্বর প্রশ্ন কি আছে। নিম্নের কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? অতি সহজ প্রশ্ন। তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। স্কন্দগুপ্ত যেহেতু হুনদের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেছিলেন ওই জন্য। নিম্নের কোন শাসকের বিশ্বস্ত হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়? কার সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়? আকবর, আলাউদ্দিন খলজি, সুলতানা রাজিয়া, শের শাহ। কারেক্ট আনসার হচ্ছে শের শাহ। শের শাহের হিন্দু সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। শের শাহ সুরি বংশের ছিল। আর এই শের শাহের সঙ্গে জাহাঙ্গীরের দুটো যুদ্ধ হয়েছিল, এক হচ্ছে কনৌজের যুদ্ধ 1539 বা আর একটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ 1540। ঠিক আছে। 78 দেখো, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা? 1830, 1828, 1740। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এটা? 1828। কবে? 1808। 79 দেখো, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? হরপ্পা প্রত্নস্থল বলতে কি, যে হরপ্পার যে ইয়েগুলো সাইটগুলো, সেই হরপ্পার সাইটগুলোর মধ্যে নিম্নের কোনটা গুজরাটে নেই? সুরকটরা, লোথাল, এটা তো গুজরাটে আছে। কি হবে কারেক্ট আনসার? সুরকটরা, লোথাল, ধরাভিরা এইগুলো কিন্তু গুজরাটে আছে। এই বানওয়ালি জায়গাটা গুজরাটে নেই। তাহলে বানওয়ালি কারেক্ট আনসার হয়ে যাবে। 80 হচ্ছে তাজ উল মাসির কে রচনা করে? তাজ উল মাসির কে রচনা করেছিলেন? তাজ উল মাসির কে রচনা করেছিলেন? তাজুল মাসির রচনা করেছেন হাসান নিজামি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হাসান নিজামি। 81 দেখো, মালিক কাফুর কার সেনাপতি ছিল? মালিক কাফুর কার সেনাপতি? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। কার সেনাপতি? আলাউদ্দিন খলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। 81 ডি ইজ দ্য কারেক্ট। 82 হচ্ছে ভারতের জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভ কবে গৃহীত হয়? ভারতের যে জাতীয় প্রতীক, সেই জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ। সেটা কবে গ্রহণ করা হয়েছিল ভারতের জাতীয় প্রতীক? কি হবে? কারেক্ট আনসার হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, যখন ভারতের সংবিধান গৃহীত হলো সেই সময়ই ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভকে গ্রহণ করা। ঠিক আছে। 83 দেখো, কত সালে ভারতীয় সংবিধান প্রথমবার সংশোধন করা হয়েছে? এখনো পর্যন্ত প্রায় 106 বার ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে। সবচেয়ে বড় সংবিধান সংশোধন হয়েছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। ঠিক আছে। আর এই সংবিধান সংশোধনটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে। কত সালে ভারতীয় সংবিধান প্রথমবার সংশোধন হয়েছিল বলতে হবে? গ্রহণের কিছুদিন পর থেকেই, যে সংবিধান যে গ্রহণ হলো তার কয়েকদিন পর থেকেই সংবিধান শুরু হয়ে গেল। অনেক সময় অনেক জিনিসটা বুঝতে পারা গেছে যে এই জিনিসটা ঠিক নেই, এটা কারেকশন করতে হবে। তো সংবিধান সংশোধন তারপর থেকেই শুরু হয়ে গেছে। প্রথম সংবিধান সংশোধন হলো 1951 সালে। 50 সালেই গ্রহণ হলো, 15 বছরই সংশোধন করা। নিজেদের সুবিধার্থে যারা তৈরি করেছেন তারা নিজেদের সুবিধার্থেই তৈরি করেছেন এবং নিজেদের সুবিধার্থে সেগুলোকে বারবার চেঞ্জ করছে। এখনো নিজেদের সুবিধার্থেই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। 84, ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কতগুলো স্তর নিয়ে গঠিত হয়?
ভারতীয় পঞ্চায়েতের যে রাজ ব্যবস্থা বা ভারতের পঞ্চায়েত সিস্টেম সেটা কতগুলো স্তর নিয়ে গঠিত? কি হবে কারেক্ট আনসার? 3টি স্তর নিয়ে গঠিত। প্রথমেই হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। 85 দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত, বা ইন্টারন্যাশনাল কোর্ট এর সদর দপ্তর কোথায় আছে? দাহেগ, নেদারল্যান্ডের দাহেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট আছে। ঠিক আছে, পরবর্তী চলে যাব 86। নিম্নের কে পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকতে পারে? পার্লামেন্টের যৌথ অধিবেশন বলতে কি, যেখানে লোকসভা এবং রাজ্যসভা একসঙ্গে বসবে, সেটা হচ্ছে যৌথ অধিবেশন। তো কে ডাকবে? লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। লোকসভায় থাকবেন স্পিকার, রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছেন উপরাষ্ট্রপতি। তাহলে যে উচ্চকক্ষ নাকি নিম্নকক্ষ, কে ডাকতে পারে? কারেক্ট আনসার হবে ডাকতে পারে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দুটো যে হাউস, সেই হাউসের অধিবেশন ডাকতে পারে। 87 দেখবো আমরা, মালাবার উপকূল অবস্থিত কোন দিকটাতে? মহারাষ্ট্র রাজ্যে, কেরল, তামিলনাড়ু নাকি কর্ণাটক? মালাবার উপকূল, মালাবার উপকূল হচ্ছে কেরল রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কেরল। 88 দেখবো, ইম্ফল কোন রাজ্যের রাজধানী নাম? ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মণিপুরের রাজধানীর নাম হচ্ছে ইম্ফল। ঠিক আছে, 89। কত সালে সিকিম একটি সম্পূর্ণ অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়? এটা তো হয়তো গতকালও করিয়েছিলাম নাকি, এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, আমি গতকাল একবার করিয়েছিলাম। কারেক্ট আনসার হবে 1975, 1975 সালে সিকিম অঙ্গরাজ্যের স্বীকৃতি পেয়েছিল। 90 দেখব, কোন একক দ্বারা ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা? ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাসের ঘনত্ব কোন একক দ্বারা পরিমাপ করা হবে? হারম্যান, ডবসন, লিন্ডেম্যান, ওয়াগনার। কোন একক দ্বারা পরিমাপ করা হবে? ডবসন একক দ্বারা এটা পরিমাপ করা। পরবর্তী আমরা দেখব কি প্রশ্ন আছে, দেখো। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করে? পশ্চিমবঙ্গ হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, সুন্দরবন হচ্ছে একটা ন্যাশনাল পার্ক, একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটা হচ্ছে একটা রামসার সাইট। এগুলো সব হচ্ছে সুন্দরবন। পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হয়েছিল কত সালে? 1989। সেই সালটা একবার দেখে নিও তো কত হবে। 1989। আমি তো বললাম এটা কনফিউশন আছে, আমার মনে হচ্ছে এটা 1987 হবে। ঠিক আছে, হয়তো এখানে ভুল আছে, আমার মনে হচ্ছে এটা 1987 হবে। তোমরা একবার চেক করো, জানিও কমেন্টে যে এটা কি হবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে ঘোষণা করা হবে। 52 দেখো, মানব দেহের কোষে থাকে কি? 42টি ক্রোমোজোম, 44টি ক্রোমোজোম, 46টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম। কোষে থাকে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম। তাহলে অপশন সি 46 ইজ দ্য কারেক্ট। 93 দেখো, অরিজিন অফ স্পেসিস বইয়ের লেখক বা পুরো নামটা হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটি কে লিখেছেন? অতি সহজ একটা বইয়ের নাম, বইটি লিখেছেন ডারউইন। ঠিক আছে। 94 হচ্ছে, রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ? আচ্ছা, এখানে রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ? রাতকানা রোগের জন্য কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। এখানে বলছে যে রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ? রোড কোষ, রোড কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়ে থাকে। 95 কোন আলোয় সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়? কোন আলোয় সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়?
কোন আলোয়? সবুজ আলোয়। সবুজ আলোয় সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়ে থাকে। 93 দেখো, ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সৈন্য মহড়া বীর গার্ডিয়ান 2023 আয়োজিত? ভারত এবং কোন দেশের মধ্যে এই বীর গার্ডিয়ান 2023 সৈন্য মহড়া আয়োজিত হয়েছে? বীর গার্ডিয়ান যে সৈন্য অভ্যাসটা, এটা ভারত এবং জাপানের মধ্যে হয়ে থাকে। 96 এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখবো 97। দেখো, 2023 সালের জুলাই মাসে নিম্নের কোনটির অধ্যয়নের জন্য ভারত সরকার আদিত্য L1 মিশন চালু করে? এটা হয়ে গেছে অলরেডি চালু। 2023 সালের জুলাই মাসে এটা চালু হয়ে গেছে, আদিত্য L1 মিশন। তো কি হবে কারেক্ট আনসার? সূর্যকে অধ্যয়নের জন্য আদিত্য L1 মিশন চালু করেছে ভারত। 98 হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর সারা বিশ্ব জুড়ে বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা? কোন দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে? অপশন এ, 4 ফেব্রুয়ারি দিনটাকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসেবে পালন করা। 99 নম্বর হচ্ছে, সম্প্রতি প্রকাশিত ভিক্টোরি সিটি উপন্যাসের লেখক কে? ভিক্টোরি সিটি উপন্যাসটা কে লিখেছে? কারেক্ট আনসার হচ্ছে, ভিক্টোরি সিটি উপন্যাসটা লিখেছেন আর.সি. নাগার। সালমান রুশদি। কে লিখেছেন ভিক্টোরি সিটি? সালমান রুশদি ভিক্টোরি সিটি উপন্যাসটি লিখেছেন। আজকের লাস্ট প্রশ্ন, পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস 2022-এ কোন রাজ্য সর্বাধিক পদক জিতেছে? এটা একটু পুরনো প্রশ্ন হয়ে গেল, তাও তোমাদের আসতেও পারে পরীক্ষায়, যে পঞ্চম খেলো ইন্ডিয়া যুব গেমস 2022-এ কোন রাজ্য সর্বাধিক পদক জিতেছে? কারেক্ট আনসার হবে মহারাষ্ট্র সর্বাধিক পদক জিতেছে। আমাদের 100টি প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে বেশি 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 করে কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থেকো প্রত্যেকে, ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন চালিয়ে যাও, শেষ মুহূর্তে বেশি বেশি করে পড়ার চেষ্টা করো। থ্যাংক ইউ। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো।